সকাল ৮টা বেজে গিয়েছে এবং একদিকে যেরকমভাবে শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কাউন্টিং, সেই কাউন্টিং এর আপডেটের দিকে তো নজর রাখবো, থাকবেই। আমরা সবাই প্রত্যেকেই রাখবো এবং একই সঙ্গে কিন্তু আলোচনাও চলবে। আমাদের সঙ্গে আনন্দবাজার অনলাইনের স্টুডিওতে এই মুহূর্তে সুপর্ণ মৈত্র রয়েছেন এবং একই সঙ্গে ফুহাদ হালিম রয়েছেন। আলোচনা চলছে এবং যে বিষয়টা নিয়ে এবার একটুখানি কথা বলতে চাইবো তা হলো ইনকামবেন্সি। সুবর্ণবাবু, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, ইনকামবেন্সি অর্থাৎ সরকারের কাজে মানুষ খুশি কি খুশি না। ভোটের সময় এই কথাটা ভীষণভাবে চলে আসে, মানে প্রো ইনকামবেন্সি এবং অ্যান্টি ইনকামবেন্সি। যে এক্সিট পোল নিয়ে আলোচনা এই মুহূর্তে করতে হবে, কারণ এই সবেমাত্র কাউন্টিং শুরু হয়েছে, এখনো অনেকটা সময়ের পরে হয়তো বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু গেরুয়া ঝড় যেভাবে দেখা যাচ্ছে, বিরোধীদের যে একাধিক অভিযোগ যে ধর্মীয় বিভেদ, ভারতবর্ষের যে কাঠামো, সেটা ফেডারেল স্ট্রাকচার থেকে শুরু করে সংবিধান, সব কিছুই একটা পরিবর্তন করার চেষ্টা মোদীর নেতৃত্বে বিজেপি করছে, এরকম একটা অভিযোগ বারবারই শোনা যাচ্ছে। ইডি সিবিআই মতন সংস্থাকে তারা নিজেদের আয়ত্তে করতে চাইছে, করায়ত্ত করতে চাইছে যে অভিযোগগুলো রয়েছে। ইলেকট্রাল বন্ডের বিষয়টা সামনে এসছে। এত বিষয় থাকা সত্ত্বেও এই গেরুয়া ঝড় কিভাবে উঠতে পারে যদি এক্সিট পোল মেলে? আমার মনে হয় সৌমদীপ, আপনি কথা বলতে বলতে দুটো পয়েন্ট আপনি অপোজিশনের বলছিলেন। থার্ড টাইম মনে হচ্ছিল ইউ আর কনভিন্সড অ্যাবাউট ইউজিং অফ দি এজেন্সিজ। আমার মনে হয় যে জাস্ট আ কন্টিনিউয়েশন অফ দি অপোজিশন থিং। আমার মনে হয় যে একটা কতগুলো এজেন্সি তারা এক্সিট পোল করেছেন এবং ইন্ডি অ্যালায়েন্স তারা মনে করেছেন যে এটা ঠিক হয়নি। ঠিক হয়েছে কি ঠিক হয়নি এটা তো আমরা কেউ বলতে পারবো না যতক্ষণ না ফলাফল বেরোচ্ছে। কিন্তু যদি দেখি যে ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসছেন, তাহলে বোঝা যাবে যে সত্যি দেয়ার হ্যাজ বিন নো অ্যান্টি ইনকামবেন্সি। আর যদি চলে যান তাহলে আমরা কি কারণ তো পিন পয়েন্ট করতে পারবো না। এই 5টা কারণের মধ্যে থেকেই বলবো ইট কুড বি ওয়ান অফ দ্য 5 অর অল 5 টেকেন টুগেদার। কিন্তু আমরা এখন যে ঠিক জায়গায় দাঁড়িয়েছি তার কারণ নির্বাচনের আগে যে প্রচারে যে ইস্যুগুলো অন্তত করা হয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা করতে চাই না। তার কারণ সেগুলো সবাই মিলে বলেই দিয়েছেন মানুষকে, মানুষ তাদের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো তারা কি কি নিয়েছেন। তবে যদি প্রাইম মিনিস্টার মোদি আবার ফিরে আসেন, যেটা হবে সেটা হচ্ছে একটা পলিসি কন্টিনিউইটি এবং পলিটিক্যাল কন্টিনিউইটি থাকবে। আর যদি নতুন করে ইন্ডি অ্যালায়েন্স যদি আসেন, তারাও কিন্তু খুব সুস্পষ্টভাবে তারা বলেছেন তারা কি কি কাজ করবেন। তারা বলেছেন যে যুবক যুবতী বেকারত্বের জন্য তারা 30 লক্ষ সরকারি জায়গায় করবেন, বা তারা অ্যাপ্রেন্টিসশিপ একটা করবেন। সেখানে যদিও সবই ফলাপ হয়ে গেছে, কিন্তু আলোচনাটা তো খুব ইম্পর্টেন্ট, কেন দেশটা থেকে যাবে। একটা নির্বাচন দেশ শেষ করে দেয় না। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট কিন্তু 1961 সালেই করা হয়েছিল। ইট ইজ নট সামথিং নিউ যে আমি আবার সেটা এখন আলোচনা করছি। আমরা কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনের দিকে নয়। আমি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের অ্যাক্টিভ সাপোর্টার। জার্মানি একটা রোল মডেল অ্যাপ্রেন্টিসশিপের। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং টিভিটিতে জার্মানি একটা অ্যাক্টিভ মডেল। আমি নেহরুভিয়ান মডেলের ভীষণভাবে, এবং ফুয়াদ অত্যন্ত নলেজেবল, সেই জন্য বলছি আমি কোন কোন জায়গায় বিরোধ করছি। আমি কিন্তু কোনো পার্টির আলোচনা আবার এখানে করতে আসছি না, বিকজ দ্য কান্ট্রি উইল সার্ভাইভ। আমার মনে হয়েছে প্রাইম মিনিস্টার নেহরু যখন দায়িত্ব নেন, তার কনসেন্ট্রেশন ছিল হায়ার এডুকেশনে। প্রাইমারি এডুকেশনটা কমপ্লিটলি ইগনোরড হয়েছিল, এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের দিকেও খুব একটা জোর ছিল না। ইট ইজ ভেরি গুড যে 2024-এ আবার আমরা অ্যাপ্রেন্টিসশিপের কথাটা বলছি। ইটস আ ভেরি গুড থিং। ওয়ান। সেকেন্ড হচ্ছে যেই সরকারই আসবেন, তার কারণ ডেটাটা দিয়ে আমি যে তথ্য দিয়ে কথা বলার চেষ্টা করছি প্রত্যেক বছর, তার কারণ ভারতবর্ষের গড় বয়স কত, এবং যেটা আমরা এখন অ্যাডভান্টেজে আছি, গড় বললে ভুল হবে, গড় মানে অ্যাভারেজ, গড় না, মিন এজ। মিনের ঠিক বাংলাটা আমি জানি না। মিন মানে হচ্ছে তার ওপরেও যতটা সংখ্যা, নিচেও ততটা সংখ্যা, সেটাকে বলে মিন। তাহলে ভারতবর্ষের মিন এজ হচ্ছে এখন 28.5 বা 29 মতো। 29, তার মানে হচ্ছে ভারত হচ্ছে কনিষ্ঠতম দেশ সারা পৃথিবীতে। সো ইন্ডিয়া হ্যাজ দি অ্যাডভান্টেজ ডেমোক্রেটিক ডিভিডেন্ড। কিন্তু এই ডিভিডেন্ডটাকে যদি আমরা সঠিকভাবে চালিত না করতে পারি,
ক্যাটাস্ট্রফি হতে পারে। এই উইন্ডোটা কিন্তু 2030 অবধি আছে এক। এবং এই যে ইউথ, তারা বারবারই মনে করছেন যে তাদের বেকারত্ব খালি ভারতবর্ষ বলে না, আজকে আমি চাই না, যেটা হচ্ছে কম্প্যারেবল দেশ তো দেখতে হবে, আমি আমেরিকা বা অন্যগুলো দেখবো না, তার কারণ অনেক ছোটো অ্যাজ ফার সাইজ ইজ কনসার্ন। চায়নাতে আমি যদি দেখি, চায়নাতে হচ্ছে 21.6% হচ্ছে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু অফ ইউথ আনএমপ্লয়মেন্ট। সরকারি জব ইজ ইট আনসার, আমি যদি 30 লক্ষকে ঢোকাইও 1,20,00,000 লোক মানুষ, মানে চায়না কোথাও একটা স্যাচুরেশন পয়েন্টে চলে গিয়েছে বলে আপনি মনে করছেন? অফ কোর্স ইয়েস। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে আমি অ্যাসপিরেশনের কথা আপনি বলছিলেন, যুব সমাজের অ্যাসপিরেশন, সেই বিষয়টার পাশাপাশি আরও একটা জায়গা থেকে অ্যাসপিরেশন তৈরি হয়, বিশেষ করে আপনি যেহেতু ইকোনমিক্স নিয়ে চর্চা করেন, তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে একটুখানি জানতে চাইবো যে শেয়ার মার্কেট একটা খুব ভীষণ মানে এই সময় একটা ভোলাটাইল সিচুয়েশনে থাকে, যদি এই রেজাল্ট হয় তাহলে কি প্রভাব পড়তে পারে, যদি রেজাল্ট এরকম না হয় তাহলেই বা কি প্রভাব পড়তে পারে? আমি আবার বলছি, এটা কেউ বলে উঠতে চান না, কেন সবাই বলেন সবাই সব সাবজেক্ট জানেন। আমি অর্থনীতির লোক, কিন্তু আমি কিন্তু মার্কেটস বুঝি না, ঠিক আছে, এবং কোনো ইকোনমিস্টই ফান্ডামেন্টালি মার্কেটস বোঝেন না। তারা ক্লেম করেন যে আমি এতেও আছি বিতেও আছি, ঠিক আছে, আচ্ছা, কিন্তু মার্কেট সম্বন্ধে যেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা আমার আছে এত বছরের এতে, সেটা হচ্ছে মার্কেট কিন্তু ফান্ডামেন্টালের থেকে সম্পূর্ণ আলাদাভাবে চলে। কেন, ইকোনমির ফান্ডামেন্টাল আর মার্কেটস কিন্তু মুডসে চলে কমপ্লিটলি, ঠিক আছে। মার্কেট যদি দেখে, মার্কেট পলিসি কন্টিনিউইটি বা যদি দেখে, তাহলে লোকে দেখবে যে না ঠিক আছে ভাই, এইরাই আবার আসছে, তার মানে কোনো রকম কোনো মানে অস্থিরতা বাজারের সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে। এবং এই যে মে মাসে যে ঘটনাগুলো ঘটেছিল, ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা এফপিআই এবং কতগুলো জিনিস তারা টাকা তুলে নিচ্ছিলেন, এবং সেটা শুধু লোকে তখন বললো যে এই গভর্নমেন্টের সম্বন্ধে বিশ্বাস নেই বলে টাকা তুলে নিচ্ছেন। আসলে শুধুমাত্র সেটাতে কিন্তু হয় না যে কোনো সময়, তার কারণ টাকা চেজ করে। যদি আমি দেখি যে অন্য কোনো দেশে, মানে যদি আমি আমেরিকাতে আমি সেই টাকাটা লাগিয়ে বেটার রিটার্ন পাঠাচ্ছি, তাহলে আমি ভারতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টস, কেন সেটা তো কোনো এফডিআইয়ের মতো নয় যে আমি কোনো কাঠামো তৈরি করেছি, টাকা আসে আবার টাকা চলে যায়। সুতরাং আবার টাকা কখন আসবে, যদি এখানে মনে হয় যে আমি রোজগার বেশি করতে পারি, টাকা আসতে পারে। সেই জন্য ভারত সরকারের যে কনসেন্ট্রেশনটাও হয়েছে, তারা বারবার বলছেন যে আমরা এফডিআই বেশি করে চাইছি, যাতে ওটা করা যেতে পারে। আর বাজার মুভ করছে, বাজার দেখছে যদি পলিসি কন্টিনিউটি বা যদি পলিটিক্যাল কন্টিনিউটি থাকে, বাজার উড বি নর্মাল। আর যদি দেখা যায় ইন্ডিয়া অ্যালায়েন্স এসে যাচ্ছে, আমার মনে হয় টেম্পোরারি একটা কিন্তু আপসেট বাজারে হতে পারে, বিকজ বাজার ইজ অল অ্যাবাউট মুডস অ্যান্ড নট ফান্ডামেন্টালস। একদমই, তারাও চাইছে আর স্টেবিলিটি, নিশ্চয়ই যে কোনো লোকই চাইবে। আমি ফুয়াদকে দেখে যেরকম খুশি, তার কারণ হচ্ছে ফুয়াদ কি আমার মতো করে কথা বলছে বা আমি কি ফুয়াদের হয়ে কথা বলছি তা নয়, কিন্তু ফুয়াদকে দেখে এই জন্যই খুশি, ইটস আ কন্টিনিউটি অফ ব্রাদারহুড, ইটস আ কন্টিনিউটি অফ রিলেশনশিপ। সো উই আর ভেরি হ্যাপি। নতুন কোনো গেস্ট আসলে একটু আনস্টেবল থাকতাম, আবার হয়তো অ্যাডজাস্ট করে যেতাম। অবশ্যই। আমি ফুয়াদ আপনার কাছ থেকে এই প্রসঙ্গেই একটু জানতে চাইবো, এই যে ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সির কথা বলছে, মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধেও কার্যত একই ধরনের অভিযোগ আপনারা করেছেন যেটা মোদী সরকারের বিরুদ্ধে করছেন, সেই দুর্নীতি এবং একই সঙ্গে বিভিন্ন স্বশাসিত সংস্থা সেগুলোকে নিজেদের করার একটা চেষ্টা, যাতে কি অপোজিশনকে বিপদে ফেলা যায়। কিন্তু এত কিছু প্রচার সত্ত্বেও, এত কিছু বলা সত্ত্বেও এখানে যেটা এক্সিট পোলের রেজাল্ট, সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে, কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে করছে না। এক্সিট পোলের ফল যদি আমরা ধরে দেখই, কি মনে হয়? না, অ্যান্টি ইনকামবেন্সি আছে, কথাটা হলো ওই অ্যান্টি ইনকামবেন্সিটিকে অতিক্রম করার জন্য মোদী সরকার হচ্ছে কী বৈশাখী ব্যবহার করেছে। আপনি যদি দেখেন যে 2019 সালে যে নির্বাচন, তার ঠিক প্রাক মুহূর্তে পুলওয়ামার ঘটনা ঘটলো, সেটা প্রয়োজন ছিল। এই নির্বাচনের আগে রাম মন্দিরটা উদ্বোধন, ফলে এই বিষয়গুলো রয়েছে এবং তার কৌশল হচ্ছে তাকে পরাস্ত করার জন্য হচ্ছে বিজেপি এনডিএ সেটা প্রয়োগ করছে, সেটা বলে দিচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি আছে। এখন অ্যান্টি ইনকামবেন্সিটা আসে, তাহলে কি লোকের রামের নামে খিদে ভুলে যাচ্ছে? সেটা হচ্ছে মানে মনের খিদে এবং পেটের খিদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব থাকে, এবং সেই দ্বন্দ্বটাকে খুব সুকৌশলভাবে লোকজন ব্যবহার করে। আমরা হচ্ছে পেটের খিদের দিকের লোকজন, এবং মনের দিকের খিদেটাও পূরণ করার প্রয়োজন আছে পেটের খিদেটা মেটানোর জন্যে। কথাটা হলো অনেক ক্ষেত্রে মনের খিদে কিন্তু পেটের খিদেটাকে চাপা দিয়ে দেয়। সেই রাজনীতি হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতিবিদ যারা আছে তারা
সেটাতে লিপ্ত থাকে, সেই কৌশলগুলো তারা অবলম্বন করে। এখন এই 5 বছরের মধ্যে যদি বলেন, মূলত হচ্ছে যেই জিনিসটাই নির্বাচনকে সামনে নিয়ে এসে সাহসের সঙ্গে বিজেপিকে উত্থাপন করা চায়, ন্যাশনাল পার্টি। তাহলে রামের ভোট বামে যাচ্ছে না কেন? না, আমি ওই প্রসঙ্গটা একটু শেষ করে এখানে আসছি, যে অ্যাজ এ ন্যাশনাল পার্টি যদি সেই পার্টিতে দেশটাকে পছন্দ করতো, তা তারা তাদের কোভিডের কালে যে পারফরমেন্স ছিল সেটা তারা আলোচনা করতো, তারা এজেন্ডা করতো নির্বাচনের মধ্যে, তারা করেনি সেটা। ফলে স্বাভাবিকভাবে তার পারফরমেন্স ওখানে একটা সমস্যা ছিল। দ্বিতীয়, আমাদের যে ইনকাম গ্যাপটা আছে, ভারতবর্ষের 90% মানুষের হচ্ছে গোটা আয় যেটা হয়েছে ভারতবর্ষের মধ্যে, তাদের যত শতাংশ ভাগ ছিল সেটা বিগত হচ্ছে 2014 সালের পরে কমেছে, সাংঘাতিকভাবে কমেছে। স্বাধীনতার পর থেকে কমেছে, কিন্তু 2014 সালের পরে আরও বেশি কমেছে। অন্যদিকে হচ্ছে উচ্চ 10% হচ্ছে ইনকাম, যে আয় ছিল, ইনকাম সোর্স যেটা ছিল, সেটা অনেকটাই বেড়েছে। ফলে এই বৈষম্যটা রয়েছে। আলোচনার মধ্যে এসেছে কি আসেনি, সেটা ভারতীয় জনতা পার্টি এবং দক্ষিণপন্থী দলরা সুকৌশলভাবে তাদের পার্টিগতভাবে করেনি, এবং স্বাভাবিকভাবে যেই সমাজের মধ্যে যারা হচ্ছে আলোচনা সংগঠিত করো তাদের মধ্যে প্রভাব বিস্তার করে সে আলোচনাকে সাইড করেছে। এটা নির্বাচনী কৌশল, যেখানে আমি দুর্বল সেটা আমি আলোচনা করতে দেবো না, ফলে সেই প্রভাবটা তারা কাটিয়েছে। এর পাশাপাশি যে বিষয়গুলো আছে, আপনি যদি এই নির্বাচনী যে প্রক্রিয়া আছে, নির্বাচনী প্রক্রিয়াটা এই গতকালকে যে পরশু যে মিটিংগুলো হয়েছে ইন্ডিয়া ব্লক, এবং আমরা হচ্ছে এই চিফ ইলেকশন কমিশনার অফিসের সঙ্গে দেখা করেছি পশ্চিমবাংলা, আমরা দেখছি যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও কিন্তু কতগুলো জিনিস ঘটছে। মানে অ্যান্টি ইনকামবেন্সি নেই সেটা বলা যাবে না, অ্যান্টি ইনকামবেন্সি আছে, এবং মোদিকে তার খেসারত দিতে হবে, তার প্রতিফলন এই নির্বাচনের মধ্যে ঘটবে, সেটা আমাদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি। এবং আপনি যদি দেখেন 370 ধরে যেই বিষয়টা তুঙ্গে তুলেছিল, এই নির্বাচনের আগে কিন্তু বিজেপি সেভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারেনি। একটা অ্যান্টি ইনকামবেন্সি ওখানে রয়েছে, তার যেটা ভেবেছিল সেটা কিন্তু করতে পারেনি। বিজেপি হচ্ছে কাশ্মীরে কিন্তু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেনি, যেখানে করার কথা ছিল 370কে বেস করে, ফলে তারা ওখান থেকে পালিয়েছে। ফলে এই জিনিসগুলো কিন্তু সামনে আসবে, এবং তার প্রতিফলন মানে ভোটের বাক্সর মধ্যে সেটা আমরা পাবো নিশ্চয়ই। মানে কাশ্মীর 370 নিয়ে কিছু বলতে চাইছেন? আমার মনে হয় যে আমি আবার বললাম যে ফুয়াদ খুব সুন্দরভাবে skirted your question, right? He is very good at it. আমার মনে হয় যে তুমি বোধহয় যেটা স্পেসিফিক প্রশ্ন ভাই ফুয়াদকে করেছিলে, তুমি হয়তো মেটেরিয়াল এভিডেন্স অফ অ্যান্টি ইনকামবেন্সিটা জিজ্ঞেস করছিলে, যে এক্সিট পোলটাকে একটা মেট্রিক্স হিসেবে ধরে, যে যদি কেন্দ্রে মোদী সরকার যে জায়গায় ব্যর্থ হয়েছে, কিন্তু তার সত্ত্বেও অন্তত এক্সিট পোল, উই ডু নট নো ওয়েদার এক্সিট ইজ এক্স্যাক্ট অর নট, কিন্তু এক্সিটে দেখাচ্ছে না, কিন্তু এক্সিট পোল তো এক্সিট হয়ে গেছে, এখন তো 8টা বেজে গেছে, এখন হচ্ছে আসল ট্রেন্ডগুলোর মানে ফুয়াদা যেটা বলতে চাইছেন যে কোন জায়গায় মূল ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো ইলেকশন, সেটা তো সি আই উইল টেল ইউ, ইলেকশনে যে কোনো দল, প্রথম কথা হচ্ছে ফুয়াদরা কি ইলেকশনে যখন গেছেন, তারাও তো কতগুলো ইস্যু নিয়ে মানুষের সামনে গেছেন, বিজেপিও সামনে গেছেন, তৃণমূলও সামনে গেছেন। আমি একটা জিনিস বলছি, এই যে কে কত পাবে আমরা জানি না, বিজেপি আদৌ কত পাবে জানি না, কিন্তু জাস্ট একটা থিওরিটিক্যাল ডিবেট টিল দ্য টাইম দ্য রেজাল্টস আর আউট। এই যে 370টা যদি না পেয়েও, যদি কম পেয়েও যদি তারা সরকার গঠন করেন, হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? তারাই সরকার গঠন করবেন। আমি তখনই বলবো যে না, ঠিক আছে, ডেন্ট তো হতেই হবে। একটা সরকার যদি 10 বছর পার করে গিয়ে থাকে, খুব স্বাভাবিকভাবেই তো একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, বিকজ তারা অনেক কিছু সলভ করতে পারবেন, অনেক কিছু সলভ করতে পারবেন না। কুনাল রয়েছে অপর স্টুডিও থেকে, সেখানে তার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের কি মতামত, কুনালের কাছে চলে যাব। সৌমাদিত্য, ডেফিনেটলি আমরা এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে যেমনটা দেখলাম 12 আদার্স এবং 13 হচ্ছে বিজেপি, কংগ্রেসের ইতিমধ্যেই 6টি দেখলাম। এটাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত ট্রেন্ড, মানে আমরা এক্সিট পোল থেকে বেরিয়ে এখন ট্রেন্ডে রয়েছি। এরপর ব্যালট, তারপরে ইভিএম, একটা অনেক সময় না হলেও সবে তো শুরু হয়েছে। তাই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, তুমিও যেটা আলোচনা করছিলে যে অ্যান্টি ইনকামবেন্সি, আমার মনে হয় যে এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খুব তাড়াহুড়ো হয়ে যাবে এটা নিয়ে বলা, বাট স্টিল আমি এক্সিট পোল নিয়ে আর কথা বলতে চাই না। বাট অ্যান্টি ইনকামবেন্সির ক্ষেত্রে আমি আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছে আরেকবার আলাপ করেই, আমার সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি, আপনাকে স্বাগত। সাবির আহমদ আমার সঙ্গে রয়েছেন, আপনার দুজনকে আরও একবার আনন্দবাজার অনলাইনে স্বাগত।
এই যে ছবিটা এখনো উঠে আসছে, এটা নিয়ে কথা বলার কোনো জায়গায় নেই, সময় এখন অনেক আছে, সবে শিশু ফলাফল। কিন্তু আপনার কাছে এই প্রশ্ন যে বিজেপির এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সির জায়গাগুলো কি কি আপনার বলে মনে হয়? দেখুন, 1 নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। সাধারণ মানুষের যেটা 10 বছরে অন্তত পক্ষে আমি শুধু বলবো ডিজেল বা পেট্রোলের দাম দুগুণ বেড়েছে। মানে 400 টাকা থেকে, মানে যেটা ছিল ধরুন 40 টাকা হয়ে গেছে প্রায় 90 টাকার কাছাকাছি। সব কিছুরই দাম বেড়েছে। নাম্বার 2, যে সবচেয়ে বড় ফ্যাক্টর আমার ডাক্তার হিসেবে যেটা মনে হয়, কোভিডের সময় লকডাউনের ডিসিশন। আমরা কি একটু ভেবে 5-6 দিন টাইম দিয়ে লকডাউন করতে পারতাম না, যাতে পরিযায়ী শ্রমিকরা তাদের নিজস্ব জায়গায় পৌঁছে যেতে পারতেন? না, আপনার কি মনে হয় এটা এইবার ভোটের সময় মানুষের মাথায় ছিল? মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। আমি সেই জন্যই জিজ্ঞেস করছি। মানে আমি যে কোনো একটা অভিযোগ আনতেই পারি, কিন্তু আমি ভোট ফ্যাক্টরস, অ্যান্টি ইনকামবেন্সি, মানে এত বড় একটা অভিযোগ করছি যেখানে এগুলো ফ্যাক্টর হতে পারে। আর কোন কোন ফ্যাক্টরগুলো? দেখুন, নাম্বারস কথা বলবে এরপর, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি আছে কি নেই সেটা অন্য কথা। কিন্তু আমি সেই জিনিসগুলো জানতে চাইছি যে রিয়েলি বিজেপির এগেনস্টে প্রশ্ন উঠতেই পারে, ফলাফল যাই হোক। না, বিজেপির এগেনস্টে আমার মনে হয় যদি একটাই বলা হয় যে দরিদ্ররা আরো বেশি দরিদ্র হয়েছে, বড় লোকরা আরো বেশি বড় লোক হয়েছে। কোন নিরিখে বলছেন? যদি আপনি আমাদের দারিদ্র্য সীমার নিচে যারা আছে তাদের কাউন্ট করেন, তারা আমাদের দেশের মোটামুটি টোটাল প্রপার্টির 95% জাস্ট 0.1% লোকের কাছে রয়েছে। কিন্তু আপনার রাজ্যে তো তাহলে এখানে যারা ভোটার ধরুন, তারা তো এই প্রশ্নটা তুলতে পারে যে এ রাজ্যে আমরা চাকরি খুঁজেছি, চাকরি পাইনি, এতগুলো বছর ধরে চাকরি পাচ্ছি না, মানে বিশেষ করে স্কুল শিক্ষা ক্ষেত্রে, প্লাস আমাদের এখানেও সেরকম কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়নি এতগুলো বছরে, 13 বছর সম্ভবত। তো সেইটা তো কাটাকুটি হয়ে গেল না? মানে সাবিরদা কি বলবেন? দেখুন, 10 বছর আছে, কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকবে, তার মধ্যে যেটা ডাক্তারবাবু বলে আমরাও জানি মানুষ সহজে ভুলে যায়। কিন্তু যেটা ভুলছে না যে এই বৈষম্যের কথা, যদিও আমাদের কাছে কিন্তু খুব ভালো পরিসংখ্যান নেই, সেটাও একটা রাজনীতির অংশ। আপনারা জানেন সেন্সাস গত 2011 সালে হয়েছে, তারপরে সেন্সাস নেই। মানুষ কেমন আছে এটাই একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে, এবং এইটাই খুবই পরিকল্পিতভাবে চেপে রাখার চেষ্টা। এবং অন্য যে পরিসংখ্যানগুলো আমরা জানি, অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে, তারও কোয়ালিটি নিয়ে আমাদের এখন প্রশ্ন জাগছে, কেননা তার মধ্যেও রাজনীতি ঢুকে পড়েছে। তবে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেমনভাবে আমরা ডিমনিটাইজেশনের কথা, অর্থাৎ কালো টাকা উদ্ধার হয়নি। এইবারেও নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকে একবার উল্লেখ করতে হয়েছে কালো টাকা বিরোধী পক্ষকে দিয়েছে।